ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ভারতের। দেশে আরও ৪১ জনের মৃত্যু, কমছে করোনা পরীক্ষার ফি। প্রাথমিক সমাপনী পরীক্ষা স্কুলেই নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে। বন্যায় ফসলের ক্ষতি প্রায় ১,৫০০ কোটি টাকা, খাদ্য ঘাটতির শঙ্কা নেই। এটি নিউজ দেখছেন, রাত ৮টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। অ্যাঙ্গেল চ্যানেল এইচবি ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উষ্ণতা হ্রাস কোনোভাবেই কাম্য নয় ভারতের। নরেন্দ্র মোদীর এই বার্তা দিয়ে গেলেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। এমনকি রোহিঙ্গা ইস্যুতেও অবস্থান পাল্টানোর ইঙ্গিত দিল দেশটি। ভারতের এই অবস্থানকে দুই দেশের সম্পর্কের ব্রেক থ্রু হিসেবে দেখছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রমশ হাঁটছে চীনা ব্লকের দিকে। চীনের সঙ্গে সম্পর্ক তরতর করে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের নিকটতম এবং ঐতিহাসিক বন্ধু ভারত কিভাবে নিচ্ছে এই সম্পর্ক, এই নিয়ে জল্পনা কল্পনায় জল ঢেলে দিতেই যেন বাংলাদেশ সফরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। করোনায় গেল ৩ মাসে কোনো দেশেই যাননি ভারতের পররাষ্ট্র সচিব। হঠাৎ ঢাকায় এলেন নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে। সফরের প্রথম দিন মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে পৌঁছে দিলেন সেই বার্তা। ১ ঘন্টা আলাপে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানালেন ভারতীয় প্রধানমন্ত্রীর অবস্থান। কি সেই অবস্থান? বুধবার হোটেল সোনারগাঁওয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর ব্যাখ্যা করলেন দুই সচিবই। মোদিজি এবং ফরেন মিনিস্টার জয়শঙ্করের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই এখানে এসেছেন এবং এটাই ওনারও প্রথম সফর এই কোভিডের সময়। হয়তো সে আরও আসতো, হয়তো আমিও অনেকবার যেতাম, কিন্তু এই কোভিডের কারণে আসলে এগুলো সম্ভব হয়নি। তো সেটার একটা ব্রেক থ্রু আমরা বলতে পারি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ওনারা এতটাই গুরুত্ব দেন যে ওনারা বাংলাদেশকেই প্রথম চুজ করেছেন এই বার্তাটি নিয়ে, যে তারা দুই দেশের সম্পর্ককে আরো বেগবান করতে চান। We are doing very good things. India and Bangladesh are doing a lot of things. We have a lot of plans. We will take it forward. নানান ইস্যুতেই ভারতের অবস্থান পাল্টে গেছে কিছুটা। রোহিঙ্গা সংকট নিয়ে এতদিন নিশ্চুপ দেশটি 2021-22 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের দায়িত্ব পালন করবে, যেখানে রোহিঙ্গা সংকট নিয়ে রেজুলেশন পাশে বারবার বাংলাদেশের চেষ্টায় ভেটো দিয়ে আসছে চীন। We will continue to work on it both in the UN Security Council and bilaterally with our সীমান্ত হত্যা নিয়ে জিরো টলারেন্সের আপ্তবাক্য সবসময় লেগে থাকে দুই দেশের কর্তা ব্যক্তিদের ঠোঁটে। এবার হর্ষবর্ধন শ্রিংলা একটু নির্দিষ্ট করেই জানিয়েছেন কি ব্যবস্থা নেবেন। উনি প্রয়োজনীয় নির্দেশনা দিবেন নতুন বিএসএফ এর ডিজি আছেন তাকে, এবং যাতে করে এই অনাকাঙ্ক্ষিত এই যে মৃত্যু, এটা যেন আমরা অ্যাভয়েড করতে পারি অলটুগেদার। এই বছরের প্রথম 6 মাস বা 7 মাসের নাম্বার একটু বেড়ে গেছে অতীতের বিভিন্ন সময় থেকে। তো এইটার ব্যাপারে আমাদের উদ্বেগ আমরা প্রকাশ করেছি। দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে আলাপ হয়েছে করোনা সংকট মোকাবেলা, ভ্যাকসিন সহায়তা নিয়ে। আলোচনা হয়েছে দুই দেশের ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট বাস্তবায়ন, পুরাতন লোন ওয়াদাগুলো নিয়েও। বলেছে যে তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে সেটা শুধু ভারতের জন্যই নয়, এবং প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। দুই দেশের মধ্যে একটা এয়ার বাবল যেটা বলা হচ্ছে, সেটা আমরা গতকালই আমরা প্রস্তাবটা পেয়েছি এবং এই এয়ার বাবলটি শুরু হতে পারে খুবই শীঘ্রই। I'm certainly convinced that our relationship has never been better. It is a Sonali Adhyay and we will continue it. Thank you, sir. Thank you. আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। ভ্যাকসিন কূটনীতিতে অবিশ্বাসের ভাইরাস দূর করার চেষ্টা ভারতের। কূটনীতি বিশ্লেষকরা বলছেন হর্ষবর্ধন শ্রিংলা সফর গুরুত্বপূর্ণ। ভারতের চেষ্টা সদ্ব্যবহার করতে হবে বাংলাদেশকে। একে আজাদের রিপোর্ট। ভ্যাকসিন তৈরি করে আগাম রোগ প্রতিরোধ ক্ষমতা, তাই করোনার ভ্যাকসিনের জন্য উদগ্রীব পুরো বিশ্ব। এই বাস্তবতায় বাংলাদেশ ভারত সম্পর্কে অবিশ্বাসের ভাইরাস দূর করতে ভ্যাকসিন কূটনীতি ভারতের। ভ্যাকসিন ডিপ্লোমেসিটাই
এখানে বড় জিনিস। কারণ ভ্যাকসিন ডিপ্লোমেসি শুধু মানে অর্থনৈতিক বিষয় নয়, এটা স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা কিন্তু এখন বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক কূটনীতিতে। এই ধরনের বিষয়তে সহযোগিতা যত গভীর করা যায়, তত দ্বিপাক্ষিক সম্পর্ক সার্বিকভাবে আরো বেশি গভীরতর হবে। করোনায় সবার আগে বাজারে ভ্যাকসিন এনেছে রাশিয়া, কিন্তু এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ভারতের এই ভ্যাকসিন কূটনীতি কতটা সফল হবে, উত্তর খুঁজেছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এটা যদি একটি রুটিন পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতো, তাহলে স্বাভাবিকভাবে আরো সপ্তাহ 10 দিন আগেই এটা আমাদের কার্টুন রেজাল্ট ধরনের একটা কিছু হওয়ার কথা। যেহেতু বেশ দীর্ঘ সময়ের জন্য আলাপ করেছেন তিনি প্রধানমন্ত্রীর সাথে কালকে দেখা করতে যাওয়ার সময়, সেখানে হয়তো আরো গুরুত্বপূর্ণ বা কোনো মেসেজ হয়তো দেওয়া হয়ে থাকতে পারে। এটা আমাদের একেবারেই জাস্ট অনুমান করে নিতে হবে। বিশ্বব্যাপী এখন ভ্যাকসিন প্রতিযোগিতায় প্রায় সমান তালে দৌড়াচ্ছে চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। অক্সফোর্ডের ভ্যাকসিন বাজারে এলে বড় অংশ উৎপাদন হবে ভারতে। সেই ভ্যাকসিন বাংলাদেশকে দেবার যেমন প্রতিশ্রুতি ভারতের, তেমনি চীনের ভেটো ডিঙিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে রেজুলেশন পাশে ভারতের সমর্থন চায় বাংলাদেশ। মিয়ানমারের বিরুদ্ধে বা মিয়ানমারের স্বার্থের বিরুদ্ধে কোনো রেজলিউশন আসলে চীন সেটাকে ভিটো করার সম্ভাবনা অনেক বেশি। ভারত যদি একটা ইতিবাচক ভূমিকা রাখে, তবে সেটা আমাদের জন্য একটা বিরাট অর্জন হবে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা 3781। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় দেশের 91টি ল্যাবে 14,678 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 2,747 জন। এ পর্যন্ত মোট শনাক্ত সংখ্যা 2,85,091। এদিকে সর্বশেষ 2,913 জনকে নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা 1,65,738। এখন পর্যন্ত মোট 13,93,497 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা টেস্টে সরকার নির্ধারিত ফি কমানো হচ্ছে। হাসপাতালে পরীক্ষার ফি 200 থেকে কমিয়ে 100 টাকা করা হয়েছে। বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হবে 300 টাকা, যা আগে ছিল 500 টাকা। সচিবালয়ে আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, করোনা পরীক্ষার প্রবণতা কমেছে। ফি কমানোর কারণে পরীক্ষা বাড়তে পারে বলে আশা করছেন তিনি। করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য সরকার যোগাযোগ রাখছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। কোভিড ডেডিকেটেড হাসপাতাল কমানোর সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, আগস্টের শেষের দিকে এ বিষয়ে চূড়ান্ত তালিকা সম্পন্ন হবে। এখন থেকে 200 টাকা যে ফিজ নেওয়া হতো, সেটাকে কমিয়ে এখন থেকে 100 টাকা করা। আর যদি বাড়িতে ডেকে নিয়ে যদি পরীক্ষার ব্যবস্থা হয়, সেখানে 500 টাকার পরিবর্তে 300 টাকা করা হলো। যে নতুন হার বলবৎ করা হলো, সেই হার অনুযায়ী টেস্টের সংখ্যা বাড়বে আমি আশা করি। অন্য সংবাদ, কেন্দ্রীয়ভাবে না নিয়ে এবার স্কুলেই পিইসি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদনের জন্য এরকম প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ জানায়, এ বিষয়ে মোট 3টি প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে। এসবের মধ্যে আছে সেপ্টেম্বরে স্কুল খুললে সীমিত সিলেবাসে, আর অক্টোবর কিংবা নভেম্বরে হলে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া। নভেম্বরে স্কুল খোলা সম্ভব না হলে সবাইকে পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করে দেয়া হবে। তবে সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর। আগামী শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর 7,20,09,373টি বই সংগ্রহের প্রস্তাবে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। এতে সরকারের ব্যয় হবে 132,41,51,746 টাকা। কমিটির ভার্চুয়াল সভায় আজ জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য G2G প্রক্রিয়ায় 1.5 লাখ টন জাহাজের জ্বালানি তেল আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়। প্রতি বছর আমরা একটা উৎসব মুখর পরিবেশে আমরা বই বিতরণ করে থাকি, আপনারা জানেন।
এই বছর আমরা সেটা করবো ইনশাআল্লাহ। এই জন্য 7,20,9,373টি বই প্রিন্ট করা হবে। এটা মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে প্রায় 1022টি দরপত্র জমা পড়ে। এর মাঝে যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের প্রাইস কম তাদেরকেই কাজটি দেওয়া হয়েছে। এবারের বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষতি হলেও সরকার যেসব উদ্যোগ নিয়েছে তাতে করে দেশে খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে না বলে মনে করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, 3 দফা বন্যায় দেশে 37 জেলায় ফসলের ক্ষতির পরিমাণ প্রায় 1323 কোটি টাকা। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে। একই সাথে বিনামূল্যে বীজ এবং সারও বিতরণ করার কথা বলেন তিনি। এ সময় প্রয়োজনে সীমিত পরিসরে চাল আমদানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী। 37টি জেলায় সর্বমোট 1323 কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমির পরিমাণ 2,57,148 হেক্টর। প্রকৃতি সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে আমাদেরকে রাখে, তারপরেও আমরা আশা করছি যে সার্বিকভাবে দেশে খাদ্য উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়বে না এবং আমরা বড় কোনো সংকটে পড়ব না। এদিকে সিপিডির এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানও জানিয়েছেন, বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হলেও দেশে খাদ্য ঘাটতি হবে না। সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা সুষ্ঠু বন্যা ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দেন। এবার বন্যার পানি বেশি সময় থাকায় ভোগান্তি ও ক্ষয়ক্ষতি বেড়েছে। সিপিডির অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়, তাই প্রয়োজন এর সুষ্ঠু ব্যবস্থাপনা। প্রায় 50 লাখের বেশি লোক এটার ফলে আক্রান্ত হয়েছেন কোনো না কোনো ভাবে। 42 মিলিয়ন ডলারের সমপরিমাণ শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। 74.5 মিলিয়ন ডলার সমমূল্যের লাইভ স্টক, গবাদি পশু ইত্যাদি, এবং কৃষি জমি যেটা 1,25,549 হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রায় 3000 শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। মাথায় হাত পড়েছে বর্গা চাষীদের। এসব সমস্যার কার্যকর বিহিত চান বিশেষজ্ঞরা। তাহলে এই বন্যায় মালিকের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আমাদের প্রণোদনা যাবে মালিকের কাছে। কৃষক তিনি চাষ করেছিলেন তিনি পাবেন না, তার নামে তো জমি না, হিসাব ধরেই তাদের কাছে যেতে হবে। প্রতি বছর কিন্তু নদী ভাঙনেও 200 থেকে 250 শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চলে যায়। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখান থেকে সরে এসে করাটাই ভালো। বাঁধ নির্মাণ ও সংস্কারে স্থানীয়দের যুক্ত করা এবং ঝরে পড়া শিক্ষার্থীদের ব্যাপারে মনোযোগের কথা বলেন বিশেষজ্ঞরা। বিশেষ মনোযোগ চান নারী ও কিশোরী স্বাস্থ্য নিরাপত্তায়। You will do with schools what you will deal with the hygienic problems faced with young women, what you will in fact deal with the immediate sort of delivery of relief. LGED যে সমস্ত কালভার্ট বানায় সেটা বন্ধ করতে হবে। সেতু লাগবে। বন্যাটাকে প্রত্যেকটা স্থান ভিত্তিক দেখতে হবে। 1 মাসের জন্য প্রস্তুতি নিন, পানি নামবে না। We can in fact be much better prepared and much more responsive from the preventative arrangements of dealing with water management to in fact immediately responding to the universal needs and not just meeting partial needs of people who are in fact victims of the disasters. ত্রাণ প্রতিমন্ত্রী জানান, 2030 সালের মধ্যে কিছু এলাকাকে বন্যা সহনীয় করা হবে, পরে সারা দেশকেই। এবারের বন্যায় কৃষিতে বিপুল ক্ষতি আশঙ্কা জাগালেও খাদ্য ঘাটতি হবে না বলে দাবি তার। সরকারের খাদ্য যে ক্রয়ের কথা সেটা টার্গেট এখন পর্যন্ত ফুলফিল হয় নাই। সবকিছু বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে সীমিত আকারে চাল রপ্তানির জন্য, এবং সেটা প্রক্রিয়া আছে। আমরা আশা করি যে সীমিত রপ্তানি এবং স্থানীয়ভাবে ক্রয়ের মাধ্যমে আমাদের খাদ্যের যে স্টক যে মজুদ সেটা সবসময় একটা ব্যালেন্স অবস্থায় থাকবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। রাত 8টা নিউজ আওয়ারের সময় হলো। বাইজিস্টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। সিনহা হত্যা মামলার আলামত, র্যাবকে হস্তান্তরে পুলিশকে নির্দেশ।
রিজেন্টের শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলা আমলে নিলেন আদালত। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ভারতের। দেশে আরও ৪১ জনের মৃত্যু, কমছে করোনা পরীক্ষার ফি। প্রাথমিক সমাপনী পরীক্ষা স্কুলেই নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে। এবং বন্যায় ফসলের ক্ষতি প্রায় ১,৫০০ কোটি টাকা, খাদ্য ঘাটতির শঙ্কা নেই। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ৮টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। সিনহা হত্যা মামলায় রামু থানায় সংরক্ষিত ২৯ ধরনের আলামত র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত এই আদেশ দেন। র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে কক্সবাজারে এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার প্রধান এই কর্মকর্তা জানান, শিপ্রা ও সিফাতের কম্পিউটার ডিভাইস ও মেমোরি সহ ২৯টি সামগ্রী কক্সবাজারের রামু থানা পুলিশের হেফাজতে রয়েছে। মামলা তদন্তে এসব আলামত লাগবে। অন্যদিকে নিহত সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ জেল থেকে ছাড়া পাওয়ার পর তার বেশ কিছু আপত্তিকর ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শিপ্রা অভিযোগ করেন, রামু থানায় সংরক্ষিত মোবাইল বা ল্যাপটপ থেকেই এসব ভিডিও বাইরে ছড়ানো হয়েছে। এ নিয়ে কক্সবাজার থানায় অভিযোগ দায়ের করতেও গিয়েছিলেন শিপ্রা, তবে থানা মামলা নেয়নি। অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। এদিকে তৃতীয় দিনের মতো তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বুধবার ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নেন। শাহেদের পক্ষে জামিনের আবেদন করা হলে তা নাকচ করেন আদালত। শাহেদের আইনজীবী মোহাম্মদ নাজমুল হোসেন আদালতের অনুমতি নিয়ে তার সঙ্গে কথা বলেছেন। পরে শাহেদকে আবার দুদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। বিজ্ঞ আদালত যেহেতু তার দেখানো মতে তার গাড়ি থেকে একটি পিস্তল, গুলি সহ একটি পিস্তল উদ্ধার হয়েছিল এবং সেটা আমরা রাষ্ট্রপতিকে বলার পরে তার জামিন নামঞ্জুর হয়েছে এবং আগামী ২৭-৮ তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। রাজধানী জামালপুর টুইন টাওয়ারের মালিক এবং স্বঘোষিত বঙ্গলীগ সভাপতি শওকত হাসান মিয়ার প্রতারণা গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার অসুস্থতার ভুয়া সার্টিফিকেট আদালতে জমা দিয়ে জামিন নিয়েছেন তিনি। শওকত হাসান মিয়ার অসুস্থতার সার্টিফিকেট জাল প্রমাণিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও। বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর আইনজীবী জানান, শওকত হাসানের জামিন আবেদন বাতিলের জন্য আবেদন করবেন তারা। আরও জানাচ্ছেন সম্রাট আনোয়ার। বিভিন্ন সময়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন রাজধানীর বারিধারার জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়া। রাজনৈতিক ফায়দা লুটতে নিজেকে পরিচয় দেন বঙ্গলীগ সভাপতি হিসেবে। PHP ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের স্বাক্ষর জাল করে ৫৭ কোটি টাকা চাঁদা দাবির মামলার সত্যতা পাওয়ায় PBI এরই মধ্যে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর উপাচার্যের গাড়ি থামিয়ে ৬০ কোটি টাকা চাঁদা দাবির জন্য ভাটারা থানায় করা মামলায় ২৭ জুলাই জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। কিন্তু ১৬ দিনের মাথায় ১২ই আগস্ট ভুয়া অসুস্থতার সার্টিফিকেট দেখিয়ে ঢাকার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারাফুজ্জামান আনসারির আদালতে জামিন লাভ করেন শওকত হাসান মিয়া। এখানেও প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও এ মেডিকেল সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়। এই যে বিভিন্ন প্রতিষ্ঠান যে ভুয়া সার্টিফিকেট দিচ্ছে সেটাও একদিন ধরা পড়তেছে। এরকম কোনো কমপ্লেন আসলে আমরা সেটাকে তদন্ত করি, যেটা পাই সেটার এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। এদিকে রামপুরার ডেল্টা স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে মার্চের ১৭ তারিখ পর্যন্ত এই ১ মাসের মধ্যে শওকত হাসান নামে কোনো রোগী ভর্তি হয়নি। সকল ডকুমেন্টস চেক করে আমার হসপিটালের রেজিস্টার খাতা, তারপর সফটওয়্যার কপি, এগুলো চেক করে দেখে
ওনার কোনো তথ্য এখানে নথিভুক্ত নাই। এই পেশেন্ট আমাদের এখানে কোনোভাবেই ভর্তি হয় নাই। যে ডক্টরের নাম আসছে, ডাক্তারকে সাথে সাথে চেক করছে এবং আমাদের হসপিটাল তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করছে। ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, শওকত হাসানের ভুয়া মেডিকেল সার্টিফিকেটের বিষয়টি আদালতের আমলে এনে জামিন বাতিলের আবেদন করবেন তারা। এখন আমাদের কাছে যে ওই সার্টিফিকেট আপাত দৃষ্টিতে ভুয়া বলেই মনে হয়েছিল, তবুও এখন স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট হসপিটালের লিখিত বক্তব্য আমার কাছে এসেছে এবং সেখানে ক্লিয়ারলি দেখতে পাই এই সার্টিফিকেটটি ভুয়া এবং জাল। সুতরাং এখন আমরা এই জামিন আদেশটাকে রদ এবং রহিত করার জন্য আমার ভিকটিম ইউআইটিএস কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিজ্ঞ সিএমএম আদালতে যাব এবং প্রয়োজনে সর্বোচ্চ আদালতে এর প্রতিকারের জন্য আমরা যাব। এদিকে শওকত হাসানের আইনজীবী এটিএন নিউজকে জানিয়েছেন, তারা জামিন আবেদন করলেও ভুয়া অসুস্থতার মেডিকেল সার্টিফিকেটের বিষয়ে কিছুই জানেন না। এই মামলাটাতে প্রথমে একজন আইনজীবী ছিলেন, এই মামলাটা যিনি প্রথম মুভ করছিলেন, তারা তখন নথির মধ্যে মেডিকেলের কাগজগুলো দিচ্ছিল, হয়তোবা আমি দেখিনি, কিন্তু আমি সব কিছু বুঝিনি। আমার সব বিষয়ের মধ্যে এটা ছিল না। আমরা 3 জন আইনজীবী ছিলাম এটার মধ্যে। ভুয়া মেজর পরিচয় দিয়ে অবৈধ সম্পদ অর্জন করায় শওকত হাসান মিয়ার নিজ এলাকা জামালপুরবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে দুদক কয়েকবার নোটিশ প্রদান করে তাকে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা পরবর্তী অর্থনীতি চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে বাংলাদেশ। একই সঙ্গে কেবল তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল না থেকে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের উপর জোর দিচ্ছেন এ খাত সংশ্লিষ্টরা। মফিদুল তপুর রিপোর্ট। করোনার ধাক্কায় শেষ হওয়া 2019-20 অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে 16.93%। এমন পরিস্থিতিতে কিভাবে রপ্তানির বাজার পুনরুদ্ধার এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা যায় তা নিয়ে অনলাইন ভিত্তিক এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সভায় মূল প্রবন্ধে বলা হয়, রপ্তানি বাড়াতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশীয় মানব সম্পদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো আবশ্যক। আর এজন্য শিক্ষা ও প্রশিক্ষণ খাতে জরুরি ভিত্তিতে ব্যাপক বিনিয়োগ দরকার। High public spending on the skill development, especially with respect to health and education and human capital. ইউরোপের দেশ ব্রিটেনের বাজারে রপ্তানি পণ্যের 93%ই তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট। কমপ্লায়েন্সের অভাবে বাংলাদেশ অনেক পণ্যই ব্রিটেনের বাজারে রপ্তানি করতে পারছে না বলেও জানান বক্তারা। So volume versus value of RMG has gone down. That's because the UK retailers are paying less. They used to pay $5, just for example, 5 years ago. Today they're paying $3. That business model has to be reviewed. In the crisis, when the UK retailers were not paying, we realized that this business model is not sustainable. In this business model, every liability is with the supplier. That has to change too. Ethnic market is also now driving away from Bangladesh. We have the views, vegetable market, shrimp market, but because of lots of compliance issues, this market is gradually wiping out from the Bangladesh side. দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সইয়ের ব্যাপারে আলোচনা শুরুর প্রয়োজনীয়তার তাগিদ দিয়ে ব্যবসায়ীরা বলেন, কস্ট অফ ডুইং বিজনেস কমাতে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। It's really important that companies see that there's a level playing field here. They see that their intellectual property is going to be protected. They see that they can enforce contracts. So a lot of that basic reform, I think, is what needs to happen if companies are going to really make the most. বিনিয়োগ ও রপ্তানি উৎসাহিত করতে সব ধরনের নীতি সহযোগিতা অব্যাহত রাখবে সরকার, এমন আশ্বাস দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পণ্যের বাজার অনুসন্ধান ও রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার দায়িত্ব মূলত ব্যবসায়ীদেরই। Connecting our diaspora, especially British Bangladeshi youth who are now in the driving seat of British Bangladesh economic activities with Bangladeshi youth entrepreneurs. The startups who are looking for some funding, some handholding, some help could be fruitful for channeling skill, expertise and resources of new generation in trade and businesses between two countries. মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। মেডাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা।
নরসিংদীর কলম্বো লেবুর খ্যাতি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। ইউরোপ এশিয়ার অন্তত 40টি দেশে রপ্তানি হচ্ছে সুঘ্রাণ ও স্বাস্থ্যগুণ সমৃদ্ধ এই লেবু। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন 14 বছর আগে নরসিংদীর মাটি এই লেবু চাষের উপযোগী বলে নিশ্চিত হন তারা। এরপর থেকে দেশ বিদেশের বাজারে ভালো দাম পাওয়ায় প্রতি বছরই কৃষকদের আগ্রহ বাড়ছে। জেলার 411 হেক্টর জমিতে এখন লেবু চাষ হয়, যার বেশিরভাগই কলম্বো জাতের। সারা বছর ফলন দিলেও মৌসুমে প্রতিটি গাছ থেকে 300-400 ফল পাওয়া যায়। ক্যানকার্স জাতীয় ব্যাকটেরিয়া মুক্ত হওয়ায় বিদেশেও এই লেবুর চাহিদা দিন দিন বাড়ছে। ইউরোপেরই অন্তত 27টি দেশ সহ বিশ্বের 40টি দেশে রপ্তানি হচ্ছে কলম্বো লেবু। এসব লেবু বাগানে কর্মসংস্থান হয়েছে শত শত শ্রমিকের। আবারও সময় হলো বায়োদৃষ্টি বিরতি নেওয়ার। বিরতির পর যা থাকছে: প্রণব মুখার্জির ফুসফুসে সংক্রমণ, অবস্থার আরও অবনতি। শাস্তি হতে পারে নেইমারের, ফাইনালে খেলা নিয়ে শঙ্কা। বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি 8টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের খবর। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। দিল্লির আর্মি হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, সংক্রমণের লক্ষণ দেখা গেছে প্রণব মুখার্জির ফুসফুসে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 2012 থেকে 17 সাল পর্যন্ত ভারতের 13তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি। এর আগে কংগ্রেস পার্টি ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। গত 10 আগস্ট বাথরুমে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় জরুরি অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। পরে করোনা ধরা পড়ে তার। অস্ত্রোপচারের পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখার্জি। सन 1999 से 2012 तक प्रणब। তেমন স্পোর্টস নিউজ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জার্সি বদল করায় শাস্তির মুখে পড়তে পারেন নেইমার। করোনার কারণে ম্যাচ শেষে চিরাচরিত জার্সি অদল বদলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে উয়েফা। তবে সেই নিয়মটি পুরোপুরি ভুলে গিয়ে শেষ করব 8টা নিউজ আওয়ার। তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ভারতের। দেশে আরও 41 জনের মৃত্যু, কমছে করোনা পরীক্ষার ফি। প্রাথমিক সমাপনী পরীক্ষা স্কুলেই নেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে। বন্যায় ফসলের ক্ষতি প্রায় 1,500 কোটি টাকা, খাদ্য ঘাটতির শঙ্কা নেই। সিনহা হত্যা মামলার আলামত, র্যাবকে হস্তান্তরে পুলিশকে নির্দেশ। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলা আমলে নিলেন আদালত। প্রণব মুখার্জির ফুসফুসে সংক্রমণ, অবস্থার আরও অবনতি। এবং শাস্তি হতে পারে নেইমারের, ফাইনালে খেলা নিয়ে শঙ্কা। এই ছিল 8টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজ ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।